ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর আবারও আলোচনায় বসছে ইরান যুক্তরাষ্ট্র। পারমাণবিক কেন্দ্র ধ্বংসের দাবি মার্কিন গোয়েন্দা প্রধানের, ক্ষয়ক্ষতির কথা স্বীকার তেহরানের। থামছে না ইসরায়েলি বর্বরতা, আবারও ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিদের ওপর হামলা, নিহত ৭৮। যুদ্ধবিরতিতে বড় অগ্রগতির ইঙ্গিত ট্রাম্পের, আলোচনায় বসছে ইসরায়েল ও হামাস। ন্যাটো সম্মেলনে ৩২ দেশের ঐতিহাসিক সিদ্ধান্ত, ট্রাম্পের চাপের মুখে বাড়ল বাজেট, জিডিপির ৫% প্রতিরক্ষায় ব্যয় করবে ইউরোপ। এবং ভারতের হিমাচল প্রদেশে টানা বৃষ্টিতে আকস্মিক বন্যায় ২ জনের মৃত্যু, নিখোঁজ অন্তত ২০। চীনের গুইঝৌ প্রদেশে গৃহহীন ৮০,০০০-এর বেশি মানুষ, চলছে উদ্ধার কাজ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি শবনব নিবিড়। আন্তর্জাতিক সময়ের শুরুতে এইচএসসি পরীক্ষার খবর। কেন্দ্রে কেন্দ্রে আসতে শুরু করেছে এইচএসসি পরীক্ষার্থীরা। সে খবর জানাতে এই মুহূর্তে রাজধানীর মিরপুর সরকারি বাংলা কলেজে আছেন সহকর্মী শাকির আহমেদ এবং রাজুক উত্তরা মডেল কলেজে আছেন তানভীর হাসান মেঘ। প্রথমে সরাসরি যাচ্ছি শাকিরের কাছে। শাকির, আজ থেকে বাংলা প্রথম পত্রের পরীক্ষার মাধ্যমে চলতি বছরের এইচএসসি ও আলিম সহ যে সমমানের পরীক্ষা সেটি শুরু হচ্ছে। সারা বাংলাদেশের 11টি শিক্ষা বোর্ডের অধীনে কিন্তু 12,51,111 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এবং যদি বলতে যাই, কোভিডের পর এবছর পর্যন্ত কিন্তু সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, তবে সব বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, পাশাপাশি পূর্ণ নম্বর এবং পূর্ণ সময়ে পরীক্ষার্থীদেরকে পরীক্ষায় বসতে হচ্ছে। আমরা দেখতে পেয়েছি যে 9টার আগে থেকেই কিন্তু পরীক্ষার্থীরা কেন্দ্রের সামনে এসে অপেক্ষা করতে থাকেন। পরবর্তীতে 9টার বাজার সঙ্গে সঙ্গে কিন্তু কেন্দ্রের যে মূল ফটক, সেই ফটকগুলো খুলে দেওয়া হয়েছে এবং অধিকাংশ শিক্ষার্থী কিন্তু ইতোমধ্যে কেন্দ্রে প্রবেশ করেছেন। এখনো পর্যন্ত শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের যে প্রক্রিয়া সেটি কিন্তু এখনো পর্যন্ত চলছে, অর্থাৎ শিক্ষার্থীরা এখনো কেন্দ্রে প্রবেশ করছেন। চলতি বছর কিন্তু কোভিডের চোখ রাঙানি সহ ডেঙ্গুর যে প্রকোপ সেটি থেকে রক্ষার জন্য শিক্ষার্থীদেরকে মাস্ক ব্যবহার করা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা এবং 3 ফুট দূরত্বে তাদের আসন বিন্যাস সেটি নিশ্চিত করার সহ 33 দফা নির্দেশনা কিন্তু দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। পাশাপাশি যদি আরেকটি বিষয় বলতে যাই, যে শিক্ষার্থীদের কোন ধরনের ডিভাইস ব্যবহার করা যাবে, কোন ধরনের ডিভাইস শিক্ষার্থীরা ব্যবহার করতে পারবেন না, সেই বিষয়ে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা দেখতে পেয়েছি কেন্দ্রগুলোতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সহ কেন্দ্রের যারা সংশ্লিষ্ট আছেন তারা কিন্তু সব শিক্ষার্থীদেরকে আসলে তাদের সঙ্গে থাকা সেই ক্যালকুলেটর এবং মোবাইল ফোন সহ নানা যে ডিভাইসগুলো, সেই ডিভাইসগুলো কিন্তু তারা পরীক্ষা নিরীক্ষা করেই শিক্ষার্থীদেরকে কেন্দ্রে প্রবেশ করতে দিচ্ছেন। এবং আমরা যদি দেখাতে চাই যে একটু যে শিক্ষার্থীদের সঙ্গে থাকা কাগজপত্রগুলো কিন্তু যথাযথ প্রক্রিয়া যাচাই বাছাই করেই মানে সঠিক পরীক্ষার্থী নির্ণয় করে কিন্তু কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। পাশাপাশি শুধু ঢাকা নয়, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনেও কিন্তু আলিম এবং ভোকেশনাল যে পরীক্ষা, সেই পরীক্ষাগুলো কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। এবার সবচেয়ে বেশি পরীক্ষার্থী অংশগ্রহণ করছে ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে এবং সবচেয়ে কম পরীক্ষার্থী কিন্তু বরিশাল শিক্ষা বোর্ডের অধীনে। আমি যদি ঢাকার অন্য আরেকটি কেন্দ্রে যেতে চাই, আমরা চলে যেতে যাচ্ছি রাজুক উত্তরা মডেল কলেজে। সেখানে আছেন সহকর্মী তানভীর হাসান মেঘ। আর কিছুক্ষণ পরেই শুরু হতে যাচ্ছে চলতি বছরের সম্ভাবনা যে এইচএসসি পরীক্ষা, সেই এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। সেই ধারাবাহিকতায় আমরা দেখছি যে রাজধানীর যে কেন্দ্রগুলো রয়েছে সেই কেন্দ্রগুলোতে ইতিমধ্যে শিক্ষার্থীরা প্রবেশ করা শুরু করেছে এবং এখানে আমরা দেখছি যে এখানকার যে কর্তৃপক্ষ রয়েছে কিংবা যারা কর্মকর্তা যারা রয়েছেন তারা মূলত যে সকল শিক্ষার্থী রয়েছে তাদেরকে মাস্ক পরিধান করে তারপর কেন্দ্রে প্রবেশ করতে দিচ্ছেন এবং সেই সঙ্গে যারা মূলত মাস্ক আনতে ভুলে গিয়েছেন এই স্কুল এবং এই কলেজ কর্তৃপক্ষ থেকে তারা মূলত মাস্ক প্রদান করছে এবং সেই সঙ্গে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করে রেখেছে, হ্যান্ড স্যানিটাইজার ব্যবস্থা করে রাখা হয়েছে। এবং সেই সঙ্গে যদি আপনাদেরকে একটু দেখাতে চাই যে এখানে মূলত যে থার্মোমিটার রয়েছে সেটির মাধ্যমে কিন্তু মেপে তারপর প্রত্যেকটা শিক্ষার্থীকে এই কেন্দ্রে ঢুকানো হচ্ছে এবং সেই সঙ্গে যে দিক নির্দেশনা রয়েছিল সেই দিক নির্দেশনা অনুযায়ী কিন্তু আমরা দেখছি যে এখানে শুধুমাত্র যে অ্যাডমিট কার্ড সেটি ছাড়া কিন্তু আর কোনো কাগজপত্র নিয়ে কিন্তু প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমরা এখানে দেখছি যে
প্রবেশের মুখে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিছু বোর্ড রয়েছে, সেই বোর্ডগুলো কিন্তু এখানে রেখে দেওয়া হচ্ছে এবং সেই সঙ্গে মেয়েদের যে সকল পার্টস রয়েছে সেই পার্টসগুলোও কিন্তু এখানে রেখে দেওয়া হচ্ছে। অর্থাৎ যেমনটা দিক নির্দেশনা ছিল সেই দিক নির্দেশনা মেনেই কিন্তু প্রত্যেকটা শিক্ষার্থীকে তারা হল কেন্দ্রে তাদের কেন্দ্রে কিন্তু প্রবেশ করতে দিচ্ছেন এবং মেয়েদের পুরো যে শরীর সেই শরীর কিন্তু তারা চেক করে তারপরে কিন্তু কেন্দ্রে ঢুকতে দিচ্ছেন। একটু তথ্য সেই সঙ্গে আপনাদেরকে কিছু তথ্য জানিয়ে রাখতে চাই যে মূলত এবছর কিন্তু মোট 12,51,000 প্রায় 111 জন শিক্ষার্থী কিন্তু এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছেন, যার মধ্যে ঢাকায় আছে 2,91,241 জন। অন্যদিকে 11টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় বসতে যাচ্ছে 12,51,111 শিক্ষার্থী। তাদের মধ্যে 6,18,015 জন ছাত্র এবং 6,33,096 জন ছাত্রী। সারা দেশে 2,907টি কেন্দ্র কিন্তু রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে খুব সুশৃঙ্খলভাবে কিন্তু আমরা দেখছি যে কেন্দ্রে কিন্তু তাদেরকে প্রবেশ করছেন এবং সেই সঙ্গে আমরা দেখছি যে এখানে আইন শৃঙ্খলা বাহিনীও অনেকটা তৎপর রয়েছে এবং পুলিশের সাথে সাথে কিন্তু এখানে সেনাবাহিনীও কিন্তু প্রত্যেকটা কেন্দ্র পরিদর্শন করছেন এবং কোনো সমস্যা হলে তারা কিন্তু দেখভাল করছেন। এবং সেই সঙ্গে আরেকটি তথ্য আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে মূলত প্রশ্নপত্রের ফাঁসেও কিন্তু এবার অনেকটাই তৎপর রয়েছে। তো এই ছিল আমার কাছে রাজুক উত্তরা মডেল কলেজ থেকে এইচএসসি পরীক্ষার কেন্দ্র থেকে সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজুক উত্তরা মডেল কলেজে, তার আগে ছিলাম মিরপুর সরকারি বাংলা কলেজে। ফিরছি দেশের বাইরের খবরে। ইরান প্রসঙ্গ। পরমাণু কর্মসূচি নিয়ে ফের আলোচনার টেবিলে বসছে ইরান যুক্তরাষ্ট্র। আগামী সপ্তাহে আলোচনা শুরু হতে পারে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের সব পরমাণু কেন্দ্র ধ্বংস হয়ে যাওয়ায় চুক্তির বিষয়টি এখন আর মুখ্য নয় বলেও দাবি তার। ট্রাম্প জানান, মার্কিন বিমান হামলার পর ইসরায়েলি গুপ্তচররা ইরানের ফোর্দো পারমাণবিক কেন্দ্রে গিয়ে দেখেছে স্থাপনাটি সম্পূর্ণ ধ্বংস হয়েছে। এদিকে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড জানিয়েছেন, নতুন গোয়েন্দা তথ্য নিশ্চিত করেছে ইরানের ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ইরান স্বীকার করেছে এসব কেন্দ্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। 12 দিনের রক্তক্ষয়ী সংঘাত শেষ হয়েছে ইরান ইসরায়েলের মধ্যে। ক্ষয়ক্ষতি আর হতাহত হয়েছে দুপক্ষেরই। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় 627 জন প্রাণ হারিয়েছেন, আহত প্রায় 5,000। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে তেহরান, কেরমানশাহ ও ইস্পাহানে। ইরানের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা মেজর জেনারেল আলী সাদমানির নিহত হওয়ার বিষয়টিও নিশ্চিত করেছে তেহরান। সংঘাত থামলেও ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। বুধবার আইআরজিসির গ্রাউন্ড ফোর্সের প্রধান জেনারেল মোহাম্মদ পাকপুর বলেন, ইরানের যোদ্ধারা প্রস্তুত আছে। শত্রুপক্ষ ভুল করলে আগের মতোই শক্ত প্রতিক্রিয়া পাবে। দেশ রক্ষায় এক মুহূর্ত পিছপা হবেন না বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি। যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের পারমাণবিক স্থাপনার ক্ষয়ক্ষতি নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মার্কিন বিমান হামলার পর ইসরায়েলি গুপ্তচররা ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনায় গিয়েছিল। তারা দেখেছে স্থাপনাটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তিনি আরও দাবি করেন, দ্রুত হামলার কারণে ইরান কোনোভাবেই তাদের পারমাণবিক উপকরণ সরিয়ে নিতে পারেনি। এদিকে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড জানিয়েছেন, নতুন গোয়েন্দা তথ্য নিশ্চিত করেছে ইরানের ফোর্দো, নাতানজ ও ইস্পাহান পুরোই ধ্বংস হয়ে গেছে। ইরানও স্বীকার করেছে এসব কেন্দ্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। ইরান ইসরায়েল সংঘাত শেষের পর পরমাণু কর্মসূচির বিষয়ে ফের আলোচনায় বসতে যাচ্ছে তেহরান, ওয়াশিংটন। ন্যাটো সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আগামী সপ্তাহে ইরানের সঙ্গে বসবেন মার্কিন বিশেষ দূত। দুই পক্ষের মধ্যে চুক্তি হতে পারে বলেও জানান ট্রাম্প। যদিও মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, চুক্তি না হলেও কিছু যায় আসে না, কারণ ইরানের সব পরমাণু কেন্দ্রই ধ্বংস হয়ে গেছে। We may sign an agreement. I don't know. To me, I don't think it's that necessary. এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের চাপ দেওয়ার অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। তিনি দাবি করেন, প্রেসিডেন্ট ট্রাম্প নিজ সিদ্ধান্তেই ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছেন, যা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ থেকেই এসেছে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। ইরান ও ইসরায়েলের যুদ্ধবিরতিতে রাজি হলেও পরিস্থিতি কতক্ষণ স্থিতিশীল থাকবে তা নিয়ে আছে শঙ্কা। এতে ফের বাড়ছে অপরিশোধিত তেলের দাম। তবে বর্তমানে তেলের দাম জুনের প্রথমার্ধের তুলনায় কম রয়েছে। এদিকে অনেকটাই স্থিতিশীল বিভিন্ন দেশের পুঁজিবাজারগুলো। আপাতত যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইরান ও ইসরায়েল।
তবে এই স্থিতিশীলতা কতদিন বজায় থাকবে তা নিয়ে আছে শঙ্কা। তাই যুদ্ধবিরতির ঘোষণায় 4% পড়লেও ফের ঊর্ধ্বমুখী অপরিশোধিত তেলের বাজার। বার্তা সংস্থা রয়টার্স জানায় বুধবার ব্রেন্ট ক্রুডের দাম 1.3% বেড়ে ব্যারেল প্রতি $67.99 ওঠে। আর মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI ক্রুডের দাম 1.4% বেড়ে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে $65.24। তবে অপরিশোধিত তেলের সরবরাহ ব্যাহত না হওয়ার সম্ভাবনাকে সামনে রেখে দাম বিগত কয়েক সপ্তাহের তুলনায় সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। তেলের বাজার চড়া থাকলেও বুধবার জাপানের নিক্কে সূচক ও অস্ট্রেলিয়ার পুঁজিবাজারের সূচকগুলো ছিল স্থিতিশীল। তবে 1% বেড়েছে তাইওয়ানের সূচক, হংকংয়ের হ্যাংসেং বেড়েছে 0.6%, আর চীনের ব্লু চিপ সূচক 0.1% কমেছে। এদিকে তেমন একটা পরিবর্তন হয়নি মার্কিন পুঁজিবাজারে, স্থিতিশীল MSCI সূচকও। আপাত দৃষ্টিতে ইসরায়েল ও ইরানের যুদ্ধবিরতি কিছুটা দুর্বল মনে হলেও বাজার এই বিষয়টি আমলে নিচ্ছে না বলে মনে করেন বিশ্লেষকরা। বরং বাজারের শঙ্কা মার্কিন যুক্তরাষ্ট্রের গভীর হস্তক্ষেপ ও হরমুজ প্রণালী বন্ধ থাকা নিয়ে। তবে এখন ওই ঝুঁকি কমেছে বলেই তারা মনে করেন। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। গাজায় আবারও ত্রাণ নিতে গিয়ে প্রাণ ঝরল ফিলিস্তিনিদের। ত্রাণ কেন্দ্র ও আশপাশের এলাকায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত 78 জন। নেতানিয়াহু বাহিনী গাজার বিভিন্ন এলাকায় হামলা অব্যাহত রাখলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন উপত্যকায় যুদ্ধ বন্ধের বিষয়ে বড় অগ্রগতি হচ্ছে। কাতার জানিয়েছে কয়েকদিনের মধ্যে পরোক্ষ আলোচনায় বসতে পারে ইসরায়েল ও হামাস। গাজায় ইসরায়েলি বিমান হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বাসিন্দাদের আশ্রয় নেয়া ভবন। প্রত্যক্ষদর্শীরা জানান কোনো আগাম সতর্কতা ছাড়াই ভবনটি গুড়িয়ে দেয় ইসরায়েলি সেনারা। হামলায় ধসে গেছে ভবনের ছাদ, নিচে চাপা পড়েন অনেকে। উদ্ধারকারীরা বলছেন প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় তারা হাতে খুঁড়েই মরদেহ উদ্ধারে বাধ্য হচ্ছেন। একই দিন গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় অনেকে প্রাণ হারিয়েছেন। নিহতদের বেশিরভাগই ত্রাণ বিতরণ কেন্দ্রের আশপাশে খাবারের আশায় লাইনে ছিলেন। আল জাজিরা ও স্থানীয় হাসপাতালগুলো বলছে ত্রাণ নিতে যাওয়া মানুষদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় 27 মে থেকে এ পর্যন্ত এমন হামলায় নিহত হয়েছেন 550-র বেশি ফিলিস্তিনি। জাতিসংঘ বলছে এসব সহায়তা কেন্দ্র এখন মৃত্যুকূপে পরিণত হয়েছে। গাজায় মানবিক বিপর্যয়ের মধ্যেই কূটনৈতিক আলোচনায় গতি এসেছে। কাতার জানায় কয়েকদিনের মধ্যেই পরোক্ষ আলোচনায় বসতে পারে ইসরায়েল ও হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন জানিয়েছে এ বিষয়ে কাতার ও মিশরের সঙ্গে আলোচনা চলছে, যদিও কোনো নতুন প্রস্তাব এখনো আসেনি। যুদ্ধবিরতির বিষয়ে আশাবাদী মার্কিন প্রেসিডেন্টও। গাজা যুদ্ধ বন্ধে বড় অগ্রগতি হচ্ছে জানিয়ে ট্রাম্প দাবি করেন। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ তাকে জানিয়েছেন গাজায় যুদ্ধবিরতির পথ প্রায় তৈরি। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত ইউক্রেন রাশিয়া। দনেৎস্ক ও দিনিপ্রোতে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় 19 জন নিহত হয়েছেন, আহত 300-র বেশি। অন্যদিকে রুশ সীমান্তবর্তী ভোরোনেজ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এমন প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন জেলেনস্কি। বৈঠক শেষে ট্রাম্প বলেন যুদ্ধ বন্ধের বিষয়ে পুতিনের সঙ্গে কথা বলবেন তিনি। ইউক্রেনকে 70 মিলিয়ন পাউন্ড মূল্যের 350টি উন্নত আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র দেবার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। রাশিয়ার জব্দকৃত সম্পদ থেকে পাওয়া সুদ ব্যবহার করে এই অর্থ যোগান দেয়া হচ্ছে বলে জানিয়েছে ব্রিটেন। নেদারল্যান্ডসও ইউক্রেনকে $203 মিলিয়ন নতুন সহায়তা প্যাকেজ দিচ্ছে, যার মধ্যে আছে ড্রোন শনাক্তকরণ, অত্যাধুনিক রাডার। রাশিয়া ইউক্রেন যখন পাল্টাপাল্টি হামলা জোরদার করেছে তখন নেদারল্যান্ডসে ন্যাটো সম্মেলনের ফাঁকে জেলেনস্কির সঙ্গে দীর্ঘ বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট। পরে ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানান যুদ্ধ বন্ধের বিষয়ে পুতিনের সঙ্গে কথা বলবেন তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন দীর্ঘ ও তাৎপর্যপূর্ণ আলোচনা হয়েছে, যেখানে যুদ্ধবিরতি ও ইউক্রেনীয় জনগণের সুরক্ষা নিয়ে কথা হয়েছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। নেদারল্যান্ডসের হেগ শহরে শেষ হলো 2025 সালের ন্যাটো সম্মেলন। রাশিয়ার আগ্রাসন আর যুক্তরাষ্ট্রের ভূমিকায় অনিশ্চয়তার প্রেক্ষাপটে ইউরোপের দেশগুলো এবার বাজেট বাড়িয়ে নিরাপত্তা নিশ্চিত করার পথে বড় সিদ্ধান্ত নিয়েছে। জোটের নতুন সেক্রেটারি জেনারেল হিসেবে মার্ক রুটের নেতৃত্বে এই সম্মেলনকেই ধরা হচ্ছে একটি ইতিহাস গড়ার মুহূর্ত হিসেবে। কঠোর নিরাপত্তা, আন্তর্জাতিক জোটের শক্ত বার্তা আর জিডিপির 5% প্রতিরক্ষায় ব্যয়ের প্রতিশ্রুতি, এই 3 দিক দিয়েই ব্যতিক্রমী হলো ন্যাটোর হেগ সম্মেলন।
সম্মেলন ঘিরে নেদারল্যান্ডসের রাজধানী হেগ শহরে ছিল নজিরবিহীন নিরাপত্তা। এর মধ্যেও রাস্তায় দেখা গেছে পরিবেশবাদীদের বিক্ষোভ, যারা বিশ্বায়ন আর সামরিক খরচ নিয়ে প্রশ্ন তুলেছেন। সম্মেলন স্থলে ন্যাটোর নতুন সেক্রেটারি জেনারেল হিসেবে মার্ক রুটের নেতৃত্বে মঞ্চে উপস্থিত হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, ফরাসি প্রেসিডেন্ট মাখো ও ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। আলোচনায় প্রাধান্য পায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ন্যাটোর আর্টিকেল 5-এর অঙ্গীকার ও সামরিক ব্যয় বৃদ্ধির সিদ্ধান্ত। এর আগে প্রতিরক্ষা খাতে ব্যয়ের লক্ষ্যমাত্রা ছিল জিডিপির 2%। এবার 5% করার সিদ্ধান্তকে ঐতিহাসিক পরিবর্তন হিসেবে উল্লেখ করেছেন মার্ক রুটে। বলেন তারা কেবল প্রতিশ্রুতি দিচ্ছেন না, বাস্তবায়নেও নেমেছেন। এদিকে ট্রাম্পের নেতৃত্বে মার্কিন তহবিল সংক্রান্ত বিষয়ে যে অনিশ্চয়তা দেখা দিয়েছে, সেদিক বিবেচনায় জোটের সক্ষমতা বজায় রাখতে ইউরোপীয় দেশগুলোর মাল্টি ইয়ার ফান্ডিং পরিকল্পনার বার্তাও এসেছে সম্মেলন থেকে। এই পরিকল্পনার মাধ্যমে মিত্র দেশগুলো প্রতিরক্ষা খাতে মোট জিডিপির 5% বিনিয়োগে সম্মত হয়েছে। এটি আমাদের নিরাপত্তার প্রতি উল্লেখযোগ্য হুমকির প্রতিক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ অঙ্গীকার। আমি মনে করি স্পেন যেটা করেছে সেটা খুবই খারাপ। না, আমি সত্যিই তাই মনে করি। ওরা একমাত্র দেশ যারা পুরোপুরি অর্থ দিচ্ছে না, তারা 2%ই থাকতে চায়। আমি মনে করি এটা ভয়ানক। বিশেষভাবে আলোচনায় এসেছে আর্টিকেল 5, যেখানে ন্যাটোর ওপর হামলা মানে সব সদস্য দেশের ওপর হামলা। ট্রাম্প এটিকে শানিত প্রতিশ্রুতি হিসেবে ঘোষণা দিয়েছেন। নাদিম মারজান, সময় সংবাদ। ভারতের হিমাচল প্রদেশে টানা বৃষ্টিতে আকস্মিক বন্যায় অন্তত 2 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও অন্তত 20 জন। বুধবার ভোর থেকে শুরু হওয়া বৃষ্টিতে রাজ্যের কাংড়া জেলার মানুনি খাদের পানি হঠাৎ বেড়ে যায়। এ সময় একটি নির্মাণ প্রকল্পের প্রায় 20 জন শ্রমিক ভেসে যায়। পরে অভিযান চালিয়ে তাদের 2 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকিরা নিখোঁজ আছেন। প্রবল বর্ষণে প্রকল্পের কাজ বন্ধ থাকায় শ্রমিকরা যখন অস্থায়ী ঘরে বিশ্রাম নিচ্ছিলেন, ঠিক তখনই খাদের ঢল তাদের ভাসিয়ে নিয়ে যায়। ভারী বৃষ্টিতে রাজ্যের কুল্লু জেলার বিভিন্ন এলাকাতেও দেখা দিয়েছে তীব্র বন্যা। সেখানে 3 জন নিখোঁজ আছেন। বহু বাড়িঘর, সেতু ও রাস্তার ক্ষয়ক্ষতি হয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে উদ্ধার কাজ চলছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। আবহাওয়া দফতর জানিয়েছে আগামী কয়েকদিন আরও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। ভারী বৃষ্টিতে সৃষ্ট ভয়াবহ বন্যায় চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে গৃহহীন হয়ে পড়েছেন 80,000-এর বেশি মানুষ। স্থানীয় সময় বুধবার দেশটির গুইঝো প্রদেশে নদীর পানি বেড়ে প্লাবিত হওয়ায় এ ঘটনা ঘটে। ডুবে যায় আশেপাশের বহু এলাকা। এতে চরম বিপাকে পড়েন বাসিন্দারা। এ সময় আটকা পড়াদের উদ্ধার করেন দমকল কর্মীরা। এ অবস্থায় আগামী কয়েকদিন বাসিন্দাদের সাবধানতা অবলম্বনের আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন। বাংলা ভাষায় কথা বললেই অনুপ্রবেশকারীর তকমা দিয়ে পাঠানো হচ্ছে বাংলাদেশে। ভারতের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এবার বিস্ফোরক মন্তব্য করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন, ভারতের বিভিন্ন জায়গায় কর্মরত বাংলাভাষীদের যাচাই বাছাই ছাড়াই করা হচ্ছে হয়রানি। যদিও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এ নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। বিস্তারিত সুব্রত আচার্যের রিপোর্টে। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলার হাজার হাজার শ্রমিক দেশটির বিভিন্ন রাজ্যে কাজ করেন। উত্তরপ্রদেশ, দিল্লি, মহারাষ্ট্র ও দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে মূলত বাংলা ভাষাভাষী এই শ্রমিকদের চাহিদাও বেশি। সম্প্রতি বিভিন্ন রাজ্য থেকে প্রচুর সংখ্যক বাংলা ভাষাভাষী ভারতীয় নাগরিককে আটক করা হচ্ছে। তাদের অনেককেই নিজের রাজ্যে ফেরত পাঠানোর পাশাপাশি বাংলাদেশি অনুপ্রবেশকারী হিসেবে পুশব্যাকও করা হচ্ছে। এবার সেই অভিযোগে কার্যত শিলমোহর দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কলকাতায় এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের সমালোচনা করেন মমতা। বলেন, বাংলায় কথা বললেই বাংলাদেশি ট্যাগ দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, মমতা ইঙ্গিতপূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা সংস্থার দিকে আঙুল তুলে বলেন, কাউকে কাউকে বিমানবন্দর থেকে ক্লিয়ারেন্স দিয়েও ভারতে প্রবেশের সুযোগ দেওয়া হচ্ছে। বাংলা ভাষায় কথা বললেই বাংলাদেশি বলে দেওয়া তকমা দিয়ে তাকে আটকে দেওয়া হচ্ছে। খবর আছে প্রায় 300 থেকে 400 পরিযায়ী শ্রমিককে রাজস্থানের একটি ভবনে বন্দি করে রাখা হয়েছে, আটকে রাখা হয়েছে। সেম জিনিস আরো অনেক রাজ্যে হয়েছে, যেখান থেকে আমরা অলরেডি তাদের নিয়ে এসেছি। এটা খুব দুর্ভাগ্যজনক ব্যাপার। তারা কি অপরাধটা করেছে এই বিজেপি সরকারের কাছে?
সম্প্রতি ভারতের রাজধানী দিল্লি, গুজরাট, রাজস্থান, উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে প্রচুর সংখ্যক বাংলা ভাষাভাষী পশ্চিমবঙ্গের নাগরিককে গ্রেপ্তার করেছে প্রশাসন। এমনকি রাজস্থানে একসঙ্গে প্রায় ৩০০-র বেশি আটক করা হয়। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য বাডি কার্টার। ইরান ইসরায়েল যুদ্ধবিরতির জন্য তাকে মনোনয়ন দেওয়া হয়েছে বলে জানা গেছে। তার সমর্থকদের দাবি, ট্রাম্পের কৌশলী মধ্যস্থতায় থেমেছে পূর্ণমাত্রার যুদ্ধ। তবে মনোনয়নকে ঘিরে আন্তর্জাতিক পরিমণ্ডলে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। 2025 সালের নোবেল শান্তি পুরস্কারের জন্য ডোনাল্ড ট্রাম্পের নাম মনোনীত করেছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান বাডি কার্টার। যুক্তি হিসেবে তিনি বলেন, ইরান ইসরায়েল সংকটে যুদ্ধবিরতির জন্য ট্রাম্পের শক্তিশালী ও সোজাসাপটা নেতৃত্ব পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, যুদ্ধের মুখ থেকে ফিরিয়ে এনেছে পুরো অঞ্চলকে। সম্প্রতি ঘোষিত এই যুদ্ধবিরতি 12 দিনের সরাসরি সংঘর্ষ থামিয়েছে। ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টে ক্ষেপণাস্ত্র হামলা, বেসামরিক ক্ষয়ক্ষতি ও চরম কূটনৈতিক উত্তেজনার মধ্যেই হঠাৎ শান্তির বার্তা আসে। ট্রাম্প দাবি করেন, বাকচ্যানেল কূটনীতি আর বিশেষ দূতের মাধ্যমে তার প্রশাসনিক দুই পক্ষের মধ্যে সমঝোতার পথ তৈরি করেছে। তবে এই মনোনয়নকে কেন্দ্র করে শুরু হয়েছে বিতর্ক। সমর্থকরা বলছেন অস্বাভাবিক কিন্তু কার্যকর। অন্যদিকে সমালোচকরা মনে করছেন যুদ্ধবিরতি এখনো অত্যন্ত নাজুক। ইরান ইসরায়েলের মূল বিরোধ অমীমাংসিত রয়ে গেছে। এটাই 2025 সালে ট্রাম্পের প্রথম নোবেল মনোনয়ন নয়। এর আগেও একটি আন্তর্জাতিক কূটনৈতিক প্রচেষ্টার জন্য তিনি মনোনয়ন পান, যদিও বিস্তারিত কিছু জানা যায়নি। তবে এবারের মনোনয়ন তাকে আবারও বিশ্ব কূটনীতির কেন্দ্রবিন্দুতে ফিরিয়ে আনলো, এমনটাই দাবি ট্রাম্প সমর্থকদের। নরওয়েজিয়ান নোবেল কমিটি প্রথা অনুযায়ী মনোনয়ন বিষয়ে কিছুই জানায় না, নথি গোপন থাকে 50 বছর পর্যন্ত। কাকলি আখতার, সময় সংবাদ। বর্জ্য ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও উপেক্ষিত থেকে যান কলম্বিয়ার রিসাইক্লাররা। প্লাস্টিকের পাহাড় গড়ে এবার ব্যতিক্রমী প্রতিবাদে সরব হয়েছেন তারা। চেয়েছেন ন্যায্য পারিশ্রমিক, সামাজিক স্বীকৃতি এবং রাষ্ট্রীয় সুরক্ষা। কলম্বিয়ার রাজধানী বোগোতার প্রধান চত্বরে মঙ্গলবার শত শত প্লাস্টিক বোতল ছড়িয়ে বিক্ষোভ করেন বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত কর্মীরা। উদ্দেশ্য তাদের কর্মপরিচয় দৃশ্যমান করা এবং সমাজের সামনে তুলে ধরা যে রিসাইক্লারদের শ্রম ছাড়া শহরের বর্জ্য ব্যবস্থাপনা পুরোপুরি অচল। এই প্রতিবাদের আয়োজন করে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ রিসাইক্লার্স। সংগঠনটি জানায়, রাষ্ট্র এবং নাগরিক দুপক্ষকেই এ সমস্যা সমাধানে দায়িত্বশীল হতে হবে। এই ছোট্ট কর্মসূচির মাধ্যমে আমরা দেখাতে চেয়েছি আমাদের ছাড়া এই শহরের কি হাল হতে পারে। গ্রিনপিসের তথ্য বলছে 2020 সালে শুধু বোগোতাতেই 24,000-এর বেশি রিসাইক্লার ছিলেন। কোনো সামাজিক নিরাপত্তা, শ্রমিক সুরক্ষা বা স্বাস্থ্য সুবিধা ছাড়াই কাজ করতেন এই কর্মীরা। এদের অনেকেই রাস্তায় আবর্জনা খুঁজে সংগ্রহ করেন। তবে বর্তমানে তাদের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠছে বড় বড় বর্জ্য ব্যবস্থাপনা কোম্পানিগুলো। এতে একদিকে যেমন আয় কমছে, অন্যদিকে বাড়ছে ঝুঁকি। আমরা এই প্লাস্টিক সংগ্রহ করতে অনেক পরিশ্রম করি, অথচ এর দাম 1 মাসেই 51% কমে গেছে। আন্দোলনকারীদের দাবি তাদের কাজ সঠিকভাবে মূল্যায়ন করা হোক। পাশাপাশি যে পণ্য তারা সংগ্রহ করে থাকেন তার সঠিক মূল্য নির্ধারণের দাবিও জানান তারা। নাগরিক পর্যায়ে বর্জ্য পৃথকীকরণ শুরু হলেই তাদের কাজ আরও সহজ এবং মর্যাদাপূর্ণ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে 7ম বাংলা বইমেলা। ঢাকা ক্লাব অফ ফ্লোরিডার আয়োজনে এবারের মেলার স্লোগান বই হোক প্রজন্মের সেতু। ঢাকার বেশ কয়েকটি প্রকাশনা সংস্থা মেলায় অংশ নিচ্ছে। মেলার মিডিয়া পার্টনার সময় টেলিভিশন। ফ্লোরিডা থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, পেনসিলভেনিয়া ও টেক্সাসের অস্টিনের পর এবার ফ্লোরিডা বইমেলা সমাগত। ঢাকা ক্লাব অফ ফ্লোরিডার আয়োজনে 28 জুন শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত হবে 7ম বাংলা বইমেলা। ওয়েস্ট পাম বিচের ডেলরে বিচ সাউথ কাউন্টি সিভিক সেন্টারে বইয়ের পসরা সাজিয়ে বসবেন দোকানিরা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশিদ। আগামী 28 জুন আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা ক্লাব আয়োজিত 7ম বইমেলায়। যারা বাংলাদেশকে পছন্দ করেন, বই পড়তে পছন্দ করেন, সাহিত্য পছন্দ করেন, আমরা ওইখানে খুব সুন্দর করে আপনাদের জন্য এই বইমেলাটা অর্গানাইজ করছি।
বই হোক প্রজন্মের সেতু স্লোগানে এবারের বইমেলায় মুক্তিযুদ্ধ বিষয়ক সেমিনার, সাহিত্য আলোচনা, বিতর্ক, শিশু কিশোর মেলা এবং নাচ, গান, কবিতা আবৃত্তি ও নাটক মঞ্চস্থ হবে। এ উপলক্ষে সপ্তাহের ছুটির দিনগুলোতে চলছে নানা প্রস্তুতি, প্রচারণা। রিহার্সাল করছেন স্থানীয় সংস্কৃতি কর্মীরা। আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের মানুষ নাটকটি আমরা মঞ্চস্থ করতে যাচ্ছি। সপ্তম বই মেলায় আপনারা সবাই আমন্ত্রিত। আমি আসছি ঢাকা ক্লাব আয়োজিত সপ্তম বই মেলাতে। আয়োজকরা জানান সপ্তম ফ্লোরিডা বইমেলায় অংশ নেবে ঢাকার বেশ কয়েকটি প্রকাশনা সংস্থা। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থান থেকে আসবেন লেখক, পাঠক ও প্রকাশকরা। মেলায় গান গাইবেন দিনাত জাহান মুন্নি ও নৃত্য পরিবেশন করবেন পারসা ইভানা। ফ্লোরিডা বইমেলার মিডিয়া পার্টনার সময় টেলিভিশন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, ফ্লোরিডা, যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর আবারও আলোচনায় বসছে ইরান যুক্তরাষ্ট্র। পারমাণবিক কেন্দ্র ধ্বংসের দাবি মার্কিন গোয়েন্দা প্রধানের, ক্ষয়ক্ষতির কথা স্বীকার তেহরানের। থামছে না ইসরায়েলি বর্বরতা, আবারও ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিদের উপর হামলা, নিহত ৭৮। যুদ্ধবিরতিতে বড় অগ্রগতির ইঙ্গিত ট্রাম্পের। আলোচনায় বসছে ইসরায়েল ও হামাস। এবং ভারতের হিমাচল প্রদেশে টানা বৃষ্টিতে আকস্মিক বন্যায় 2 জনের মৃত্যু, নিখোঁজ অন্তত 20। চীনের গুইঝো প্রদেশে গৃহহীন ৮০,০০০-এর বেশি মানুষ, চলছে উদ্ধার কাজ। এ ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গেই থাকুন সময়ের।